ধন্যবাদ আপনাকে। প্রথমত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা সবাই জানেন যে আমাদের গার্মেন্টস সেক্টর কন্টিনিউয়াস একটা গ্রোথের মধ্যে দিয়ে গেছে গত 13 বছর অলমোস্ট। গত 20 বছরই আমরা কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে, একটানা উপরে গেছে। আমি বলছি যে 2009 এর পর থেকে আমরা ত্বরান্বিত হয়েছে। যখন পৃথিবী অনেক পিছিয়ে যাচ্ছিল তখন আমরা এগিয়ে গেছি তারপর থেকে প্রচন্ডভাবে। এবং 2005-এ আমাদের যখন কোটা উঠে যায় তারপর থেকে আমরা ভেবেছিলাম আমাদের রপ্তানিতে ধস নামবে, কিন্তু ওইটার উল্টাটা বেড়েছে। কিন্তু কোভিডের পরেও আমরা কিন্তু মার্কেট প্রচুর পরিমাণ ক্যাপচার করেছি, কারণ কোভিডের পরে বাংলাদেশ একমাত্র দেশ যেটি খোলা ছিল, ফ্যাক্টরি চালু রাখতে পেরেছি। কিন্তু এই যে আমাদের ট্যারিফ যে আসলো, ট্রাম্পের ট্যারিফ, সেটি প্রথম ঘটনা। এবং সেই সময় আপনারা জানেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যখনই কোনো একটা দেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকে তখন অবশ্যই সেই দেশের প্রতি যে কনফিডেন্স ফ্যাক্টরটা থাকে সেই ফ্যাক্টরটা একটু ডাউনগ্রেড হয়। এবং আপনারা দেখবেন যে জেপি মর্গান চেস আমাদের যে কনফিডেন্স ফ্যাক্টর সেটিকে ডাউনগ্রেড করেছে। বাংলাদেশ 1 থেকে 10-এর মধ্যে সবচেয়ে বেশি রিস্ক প্রোন কান্ট্রির মধ্যে বাংলাদেশের স্থান পেয়ে গেছে নামটা। এটি আমাদের জন্য একটি ক্ষতিকর দিক। অন্যদিকে হলো যে পরিমাণ ইনভেস্টমেন্ট এবং ব্যাংকের যে নীতিগুলোর ফলে আমরা যে গার্মেন্টস সেক্টরটা ভালো করছিলাম, সেগুলো ব্যাংকের সংকোচনমূলক নীতি, পুরো অর্থনীতির মনিটারি পলিসি যে সংকোচনমূলক নীতিতে গিয়েছে তাতে আমরা ইম্প্যাক্টেড হয়েছি। প্রথমে ট্যারিফ, তারপরে ইন্টারিম গভর্নমেন্টের কন্ট্রাকশনারি পলিসি, অ্যান্ড থার্ড অফ অল আমাদের যে ওভারঅল ম্যানেজমেন্ট যে আমরা করেছি, আমাদের মনিটারি পলিসি যে আমরা ম্যানেজ করেছি, সেটির একটি ধাক্কা পরে আমরা যুদ্ধের শিকার হলাম। এবং একটা যে কনস্ট্যান্ট এখন মানুষের মধ্যে, আমাদের বায়ারদের মধ্যে কনস্ট্যান্ট একটা শঙ্কা যে বাংলাদেশে তেল আদৌ থাকবে কিনা, জ্বালানি আদৌ থাকবে কিনা। আমি অর্ডার ওখানে প্লেস করার পরে আস্থার সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। তারা চিন্তা করছে যে আমরা ওখানে অর্ডার প্লেস করলে অর্ডারটি আমরা আসবে কিনা। এদিক থেকে কম্বোডিয়া এবং পার্টিকুলারলি ভিয়েতনাম যারা আগিয়ে আছে, এবং মোস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট কম্বোডিয়া এবং ভিয়েতনামে এসছে কিন্তু চীন থেকে। সমস্ত বড় বড় কোম্পানিগুলো ইসরান চীনের থেকে শিফট করে চলে এসছে, বিকজ চীনের ট্যারিফ সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম চীনের প্রচুর পরিমাণ বিজনেস আমাদের দিকে আসবে। কিছু বিজনেস যে আসে নাই তা না, কিন্তু যে পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদের আসা দরকার ছিল, ম্যানমেড ফাইবার ইনভেস্টমেন্টের যে দরকার ছিল, প্রোডাক্ট বৈচিত্র্যকরণের যে ইনভেস্টমেন্টের দরকার ছিল, সেটি আমরা পাই নাই। যার ফলে আমাদের যে প্রোডাক্ট এখন আমাদের যে রয়েছে, আমরা জানেন যে আমাদের বেসিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে বাংলাদেশের মার্কেট শেয়ার অলরেডি ইজ ভেরি হাই। আমাদের 5টি প্রোডাক্ট ক্যাটাগরিতে আমাদের মার্কেট শেয়ার 50%-এর বেশি পৃথিবীর মার্কেট শেয়ারে। তো এই প্রোডাক্টগুলো দিয়ে সব বায়াররাই চেষ্টা করে তাদের রিস্ক মিটিগেশন করার জন্য। দে ডোন্ট ওয়ান্ট টু পুট অল দ্য এগস ইন দ্য ওয়ান বাস্কেট। সেই রিস্ক মিটিগেশনের জন্য তারা এই বেসিক প্রোডাক্টগুলো অন্যদিকে সরিয়ে নিচ্ছে। তো বেসিক প্রোডাক্টের জায়গায় এই যে ক্যাপাসিটিগুলো খালি হচ্ছে, সেই ক্যাপাসিটিতে যদি হাই এন্ড প্রোডাক্ট তারা দিবে, সেই প্রোডাক্টের ক্যাপেবিলিটি কিংবা ইনভেস্টমেন্টের জন্য যে মেশিনগুলো দরকার সেগুলো আমাদের নাই, কিংবা এগুলো আমরা এখন ইম্পোর্ট করতে পারছি না। কারণ যেসব ফেসিলিটির আন্ডারে আমরা এগুলো ইম্পোর্ট করতাম, ধরেন দেয়ার ওয়াজ এ ফান্ড কল গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, সেই ফান্ডটি কমে গিয়েছে। আমাদের ব্যাক টু ব্যাক এলসি খোলার যে ফান্ড ছিল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, সেটি কমে গিয়েছে। সেটি আমাদেরকে $7 বিলিয়ন ফান্ড ছিল আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে, সেটি এখন কমে $2 বিলিয়ন এসছে। তো সব মিলিয়ে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর একটা প্রচণ্ড চাপের মুখে আছে। বায়ারদের কনফিডেন্স ফ্যাক্টর, মার্কেটের কনফিডেন্স ফ্যাক্টর, এবং ইউরোপে আপনি বললেন আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে, কারণ ইউরোপিয়ান মার্কেটে আমাদের ফুল ডিউটি ফ্রি অ্যাক্সেস ছিল, আনকন্ডিশনাল ডিউটি ফ্রি অ্যাক্সেস ছিল। সেই আনকন্ডিশনাল ডিউটি ফ্রি অ্যাক্সেসও আমাদের এখন এখানে কম্পিটিশন হয়ে যাচ্ছে, বিকজ ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া সবাই কিন্তু বাণিজ্য চুক্তি করেছে, এফটিএ করেছে ওদের সাথে, এবং ওখানেও তারা ডিউটি ফ্রিতে যারা গিয়ে ওখানে এখন আমাদের সাথে কম্পিট করছে, এবং দে আর গেটিং গুড মার্কেট শেয়ার। আবার আসি আমাদের ধরেন নন ট্র্যাডিশনাল মার্কেট, যে নতুন মার্কেট, পার্টিকুলারলি জাপান, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই মার্কেটগুলোতে আমরা কিন্তু গ্রো করছিলাম। ইন্ডিয়াতে আমরা গ্রো করছিলাম, ব্রাজিলে আমরা গ্রো করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের স্থলপথে ইন্ডিয়া দিয়ে মাল রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। কারেক্ট। সো ইন্ডিয়াতে আমাদের আমাদের এক্সপোর্ট কিন্তু অলমোস্ট ওয়াজ টাচিং $1 বিলিয়ন, সেটি এখন আবার 500 মিলিয়নে নেমে গেছে। আপনি বললেন আমাদের 4% নিউ নন ট্র্যাডিশনাল মার্কেটে আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে। সেটি আরেকটি কারণ। বিভিন্ন ধরনের রাজনৈতিক ভুল ডিসিশন, ট্রেডের ভুল ডিসিশনের কারণে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। সো ইটস হাই টাইম যে আমাদের একটা ইলেক্টেড গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদের এখানে এসছে। আমাদের অনেক আশা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপরও অনেক আশা ছিল, হয়তো আমরা আশাহত হয়েছি। আমরা আশা করব যে এই ইলেক্টেড গভর্নমেন্ট ইজ গোনা টার্ন অ্যারাউন্ড। তারা বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে কিছু কিছু পলিসি সাপোর্ট দিবে, যে পলিসি সাপোর্ট দিলে আমরা কিন্তু রিলেন্টলেস। বাংলাদেশ গার্মেন্টস সেক্টর entrepreneurs and the people who work in this sector, যারা কাজ করে আমাদের শ্রমিক, আমরা কিন্তু সবাই রিলেন্টলেস। উই ক্যান টার্ন দিস সেক্টর অ্যারাউন্ড ইন নো টাইমস।